ওয়েলকাম টু বোর্ডস এডুকেশন। বোর্ডস এডুকেশনে তোমাদের আরও একবার স্বাগত। বোর্ডস এডুকেশনে আমরা আজকে নিয়ে এসেছি সরল সুদ কষার বাকি অঙ্কগুলো। তো বাকি অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আগে বলে নিই, তোমরা যদি এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং চ্যানেলের এরকম যত ভিডিও আছে এডুকেশন পারপাস সব ভিডিও সবার আগে তোমরা যাতে দেখতে পাও তার জন্য অল অপশানটা ক্লিক করে রাখো। তোমাদের একের পর একটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশান বলো, চ্যাপ্টার সলভ বলো, প্রত্যেক কিছু আসতে থাকবে। তো তোমরা যাতে এগুলো কিছু না মিস করো তাহলে অবশ্যই বোর্ডস এডুকেশনের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে রাখো এবং বোর্ডস এডুকেশনের পাশে এরকম করেই সবাই থাকো। তো চলো আজকে শুরু করা যাক সরল সুদ কষা। তো সরল সুদ কষার আমরা দেখে নিই, আমাদের আগের দিনকা হয়েছিল 12 নম্বর অঙ্কটা। আজকে আগের দিনকা 12 নম্বর অবধি করেছি, আজকে আমরা শুরু করব 13 নম্বর থেকে। তো 13 নম্বর অঙ্কটা দেখো তোমাদের কি বলেছে, যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। ওকে, চলো করে ফেলি অঙ্কটা। তাহলে 13 নম্বর অঙ্কটা আমাদের আগের দিন 12 অবধি হয়েছিল, আজকে আমরা করব 13 নম্বরের অঙ্ক। তো 13 নম্বরের অঙ্কটা কি আছে দেখো, আসল, তোমাদের আসল প্লাস 7 বছরের সুদ কত টাকা পেয়েছো না, 7 বছরের সুদ হচ্ছে 7,100 টাকা, তাই তো। আর আসল প্লাস 4 বছরের সুদ ক টাকা পেয়েছো না, 6,200 টাকা, তাই তো। এটা হচ্ছে তোমরা 4 বছরে পেলে আর আগেরটা হচ্ছে 7 বছরে পেলে। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের এই যে দুটো, যে এটাকে দাও 1 নাম্বার এবং এটাকে দাও 2 নাম্বার, ঠিক আছে। 1 নাম্বার 2 নাম্বার দিলে এবার লেখো 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। কি পাচ্ছ বিয়োগ করে দেখো, বিয়োগ করে পাচ্ছ দেখো, এইটা যদি বিয়োগ করো তাহলে আসল কেটে যায়, তো বিয়োগ করলে। আর যদি তোমরা এটা না বুঝতে পারো, ঠিক আছে, বিয়োগ করে পাই এটা ধরো বুঝতে পারছো না, তাহলে আমি এই জায়গাটা বিয়োগ করে পাই, এটা হচ্ছে 3 বছরের সুদ, 3 বছরের সুদ হচ্ছে, আমরা যদি বিয়োগ করি তাহলে আসে 900 টাকা, ঠিক আছে। হয়তো তোমরা এটা বুঝতে পারছো না 3 বছরের সুদ কি করে আসছে, তাহলে এই জায়গাটায় তোমরা দেখো, এই জায়গাটাকে যদি করে থাকো তাহলে দেখো এটা মাইনাস হয়, এটাও মাইনাস হয় আর এটাও মাইনাস হয়, তাহলে কি হয়, প্লাসে মাইনাসে এটা কেটে যায় আর এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে 3 বছর এলো, তাই তো। 3 বছরের সুদ কত এলো দেখো, 7,100 থেকে যদি 6,200 বাদ দাও তাহলে কত থাকে, তাহলে 900 থাকে, 900 টাকা। তো সেটাই হচ্ছে লিখেছি, ঠিক আছে। তাহলে 3 বছরের সুদ পেলে, তাহলে 3 বছরের সুদ, তোমাদের যদি 3 বছরের সুদ 900 টাকা, তাহলে অতএব 1 বছরের সুদ তাহলে কত হবে না, 1 বছরের সুদ হবে 900/3, তাই তো। তাহলে ইজুকাল টু কত হয়, 300 টাকা। এইটুক তো বুঝতে পারছো, 300 টাকা হচ্ছে 1 বছরের সুদ। ওকে, তাহলে 300 টাকা যদি হয় তাহলে 4 বছরের সুদ কত হবে না, 300 গুণ 4,
তাহলে কত হয়? 300 গুণ 4 মানে 1200 টাকা। তোমরা এখানে 7 বছরও লিখতে পারো, তাহলে 2100 টাকা আসবে। ঠিক আছে, তাহলে অতএব আসল 4 বছরের সুদ আসল কত ছিল? 6200 টাকা। তাহলে তার থেকে 1200 টাকা মাইনাস দাও, তাহলে কত এলো? না 5000 টাকা, তাই তো, 5000 টাকা। এখন আসল পি ইকুয়াল টু যদি 5000 টাকা হয়, 5000 টাকা সময় টি ইকুয়াল টু যদি 4 বছর হয়, সুদ যদি আই ইকুয়ালস টু, সুদ কত বের করেছিলাম? 1200 টাকা। তাহলে সুদ ইকুয়ালস টু যদি 1200 টাকা হয়, অতএব বা ধরো সুদের হার আর, ঠিক আছে, আর সুদের হার ইকুয়ালস টু R%। এটা কি? এটা হচ্ছে মনে করি, ঠিক আছে, R%। তাহলে অতএব বা প্রশ্ন অনুযায়ী করতে পারো, কি করতে পারো না, প্রশ্ন অনুযায়ী পি মানে কত? 5000। আই মানে কত? আই পি আই আমরা কি জানি? পি আর টি। তো আই মানে কত? 1200, এটা লিখে রাখো। তো পি আর টি বাই 100, তাহলে 100। টি কত? 4। আর আরটা তো যাই না, তাহলে আর হলো। তাহলে এবার বা দিয়ে সমাধান করো। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে 4 দিয়ে 50কে গুণ করলে 200 আর ইকুয়াল টু 1200। বা আর ইকুয়ালস টু কত হয়? 1200 বাই 200, তাহলে 200 দুটো শূন্য, 1200 দুটো শূন্য কাটলো, 2 দিয়ে 12কে কাটলে 6, তাহলে আর ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু আমাদের 6 বেরোলো। তাহলে অতএব মূলধন 5000 টাকা এবং সুদের হার 6%। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো যাই পরের অঙ্কটা, পরের 14 নম্বর অঙ্কটা। 14 নম্বরটায় কি বলেছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা মানে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? ঠিক আছে, চলো করে ফেলি 14 নম্বর অঙ্কটা। তো 14 নম্বর অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, যে একটা সে ব্যাংক থেকে পেয়েছে আর একটা সে কোথা থেকে পেয়েছে না, পোস্ট অফিস থেকে, তাই তো। তাহলে এক সাইডে লেখো ব্যাংকের ক্ষেত্রে, এই জায়গাটা লেখো ব্যাংকের ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে তিনি কত পাচ্ছে আর পোস্ট অফিসের ক্ষেত্রে তিনি কত পাবে। তো ব্যাংকের ক্ষেত্রে আসলটা কত ছিল? ব্যাংকের ক্ষেত্রে আসল, ঠিক আছে, আসল ব্যাংকের ক্ষেত্রে আসল কত? পি ইকুয়াল টু 2000, 2000। আর সুদ আসল মানে কি? পি প্লাস আই, তাই তো। সেটা কত ছিল? সেটা হচ্ছে 2360 টাকা, তাই তো। তাহলে অতএব কি হবে? সুদ কত? তাহলে সুদ আই ইকুয়ালস টু কত হবে? 2360 মাইনাস 2000, তাই তো। টাকা ইকুয়াল টু কত হয়? 360 টাকা। এটা হচ্ছে সুদ, তার সুদ কত? হ্যাঁ 360 টাকা। আর তার আসলটা কত? আসলটা হচ্ছে 2000 টাকা। তার সময়টা কত? সেই সময় কতটা পাচ্ছে?
সেই সময় পাচ্ছে, সরি, তার সময়টা টি ইকুয়ালস টু কত হচ্ছে, টি ইকুয়ালস টু 3 বছর, তাই তো? 3 বছর হচ্ছে। এটা কিসের হচ্ছে না, এটা ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে, তাই তো? তাহলে এবার তোমরা কি করবে, এবার শর্তানুসারে তোমরা কি জানো যে পি আর টি বাই 100, তাহলে পি আর কত, আর তো আমরা জানি না, তাই তো? আর টিটা জানি, টি হচ্ছে 3, আর আরটা আরই থাক, বাই কত হবে, বাই 100, তাই তো? ইকুয়ালস টু কত না 360। তোমরা এখানে লিখে নিতে পারো যে মনে করি সুদের হার ইকুয়ালস টু আর, ঠিক আছে? এতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এটা লিখেই নিতে পারো। হয়ে গেল 360। এবার অর বলে দেখো, 100 দুটো শূন্য, 2000 দুটো শূন্য কাটলো, তাহলে 60R বাই 360, তাহলে আর ইকুয়ালস টু 360/60 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 6 আসছে, তাই তো? তাহলে এটা 6 বেরোলো। তাহলে আমাদের প্রথম যে আরটা, ঠিক আছে, এটাকে R1 ধরি, তাহলে আমাদের R1টা কত বেরোলো না 6, ওকে, 6 বেরোলো। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল সেমই ছিল, এর আসলে পি ইকুয়ালস টু 2000, তাই তো? 2000 টাকা, পি ইকুয়ালস টু 2000 টাকা। এবার সুদ আসল মানে সুদ প্লাস আসল কত দিচ্ছে, পি প্লাস আই ইকুয়ালস টু 2480 টাকা দিচ্ছে, তাই তো? আর অতএব সুদ কত দিচ্ছে, সুদ আই ইকুয়ালস টু কত দিচ্ছে না 2480 মাইনাস 2000, তাই তো? টাকা ইকুয়ালস টু কত, 480 টাকা, তাই নাকি? আর সময় টি ইকুয়ালস টু কত, সেম 3 বছরই দিচ্ছে, টাইম 3 বছর। এবার মনে করি সুদের হার কত, সুদের হারটা আমরা জানি না, তাহলে সুদের হার হচ্ছে R2, এটা হচ্ছে মনে করছি। তাহলে শর্তানুসারে তাহলে কি 2000 গুণ 3 ইন্টু R2 বাই 100 ইকুয়ালস টু 480। তাহলে এই দুটো শূন্য কাটলো, তাহলে অর 60R2 ইজ ইকুয়াল টু 480, অর R2 ইকুয়ালস টু 480/60 ইকুয়ালস টু 8, তাই নাকি? 8 এলো। তাহলে আমাদের পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদ হচ্ছে 8%। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত হচ্ছে না, অনুপাত হচ্ছে 6:8 ইকুয়ালস 3:4, তাই তো? বুঝতে পারলে অঙ্কটা? আশা করি মাথায় ঢুকেছে সবার। তো চলো পরের অঙ্কটা দেখি। 15 নম্বর অঙ্কটা বলেছে
একটি তাঁতি সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের শতকরা সরল সুদের হার নির্ণয় করো। চলো করে ফেলি অঙ্কটা। তাহলে 15 নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্কটায় কি বলেছে, যে মনে করি আমরা ধরে নিই আমাদের সুদের হারটা বলেছে, তো মনে করি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 8%। এটা আমরা ধরে নিলাম। এখানে আসল পি ইকুয়ালস টু কত, 15,000 টাকা, আর সুদ আর আসল আই প্লাস পি ইকুয়ালস টু কত না 22,125 টাকা, তাই তো 22,125 টাকা। এটা হচ্ছে তোমাদের সুদ আসলটা। আর সুদ, তাহলে সুদ আগেরটা বের করলে তাহলে কি করবে, সুদ না সুদ আসল থেকে যদি আসলকে বিয়োগ দিয়ে দাও মানে মাইনাস করো, তাহলে কত হয় 7,125 টাকা। এটা পেয়ে গেলে, তাহলে সুদ পেলে আসল পেলে। আমাদের আর কি দরকার, সময় দরকার। সময় এবং সময় টি ইকুয়ালস টু কত বছরের জন্য, 5 বছরের জন্য নিয়েছিল ধারটা, তাহলে 5 বছর হলো। এটাতে আই লিখিনি, এটা লিখে নাও। ওকে, তাহলে এটা পেলে, তাহলে সরল সুদের হারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে করো শর্তানুসারে তো শর্তানুসারে আমরা কি বলতে পারি, তো শর্তানুসারে পি আর টি, তাহলে পি টি আর বাই 100 ইকুয়ালস টু 7,125 আইটা, তাই তো। তাহলে অর দেখো আমি এখানে 15,000-এ দুটো শূন্য কেটে দিলাম, 100 দুটো শূন্য, তাহলে কত থাকে 5 দিয়ে 5 15 75, তাহলে 7,000 বলছি 750, ঠিক আছে 750 আর ইকুয়ালস টু 7,125। অর কি হবে, অর হচ্ছে আর ইকুয়ালস টু 7,125 বাই 750। যদি কাটাকাটি করো তাহলে আসবে 19/2। তাহলে অর কি হবে, আর ইকুয়ালস টু 9.1/2। তাহলে আমাদের পার্সেন্টেজটা বেড়ে গেল। কতটা সুদ নিচ্ছে সে, কত পার্সেন্ট সুদে নিচ্ছে না, সে নিচ্ছে 9.1/2% সুদে সে ধারটা নিয়েছিল। ওকে, চলো পরের অঙ্কটা দেখে নিই। 16 নম্বর অঙ্কটা বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় তাকে এত টাকা পেলেন। ওই টাকা কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট এত টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5 এবং 6 হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন হিসাব করে লিখি। ঠিক আছে, চলো অঙ্কটা দেখি। তো এখানে বুঝতেই পারছো 5% মানে ব্যাংকে, তাহলে চলো অঙ্কটা করতে করতে বোঝাই। তো আমাদের এটা কত নাম্বার অঙ্ক, এটা হচ্ছে আমাদের 16 নাম্বার অঙ্ক, তাই তো 16 নাম্বার অঙ্কটা আমরা করব। তো 16 নাম্বার অঙ্ক করার আগে দেখো মনে করি তিনি ব্যাংকে x টাকা রেখেছিলেন। মনে করি তিনি ব্যাংকে x টাকা রেখেছিলেন। ক্লিয়ার?
তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? না এক্স টাকা রেখেছিলেন। আর পোস্ট অফিসে এবং এবং পোস্ট অফিসে জমা রাখেন কত? না মোট যে টাকাটা পেয়েছিল, মোট যে টাকাটা পেল, তাই তো, মোট যে টাকাটা পেল তার তো এক্স টাকা তো তিনি ব্যাংকে রেখেছেন, তাহলে বাকি টাকা মানে এর থেকে যদি আমরা এক্সট্রা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পোস্ট অফিসের টাকাটা পেয়ে যাব। সেই ছোটোবেলার অঙ্ক, টোটাল টাকার থেকে তিনি এক্স টাকা রেখেছিলেন। এবার যদি আমি টোটাল টাকাটা থেকে যদি আমরা এক্স টাকাটাকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা আসলটা পেয়ে যাব, মানে তিনি কতটা রেখেছেন পোস্ট অফিসে বুঝতে পেরে যাব। তো সেটাই করলাম। এবার সময়টা তিনি কত, না তার ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে তিনি এক্স টাকা রাখেন, তাই তো, তিনি ব্যাংকের ক্ষেত্রে, এটা তোমরা লিখে নাও, একদিকে লেখো ব্যাংকের ক্ষেত্রে, আর তার অপোজিট লেখো পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে। ঠিক আছে, দুটো দাগ পেয়ে গেলে, দুটো জায়গাটা। তো এই ক্ষেত্রে আসল মানে পিটা কি বলছো, না পিটা হচ্ছে এক্স টাকা। আর এই ক্ষেত্রে পিটা তাহলে কত বলবে? এই ক্ষেত্রে আসল পি ইকুয়ালস টু কত, না 1 লাখ, তাই তো, 1 লাখ মাইনাস এক্স টাকা পোস্ট অফিসের ক্ষেত্রে এটা আসল। সময় কত পাচ্ছ, না এই ক্ষেত্রে সময় পাচ্ছ মানে টি পাচ্ছ কত, 1 বছর। আর পোস্ট অফিসের ক্ষেত্রে সময় কত পাচ্ছ, এই ক্ষেত্রেও সময় 1 বছর পাচ্ছ। এইটুক জায়গা হলো, এইটুক জায়গাতে আশা করি কোনো প্রবলেম নেই। এবার সুদের হার, তো সুদের হার তোমার কত, আর ইকুয়ালস টু কত, একটাতে পাচ্ছ ব্যাংকের ক্ষেত্রে পাচ্ছ 5%, আর এর ক্ষেত্রে সুদের হার কত পাচ্ছ, সুদের হার আর ইকুয়ালস টু কত পাচ্ছ, 6%, তাই তো, 6% পাচ্ছ। তাহলে এখানটাতে সুদ আর আসল এই দুটোই পেলে, তাই তো। তাহলে আয় মানে অতএব সুদ আই ইকুয়ালস টু কত হবে, পি আর টি বাই 100। তাহলে এখানটাতে কত হচ্ছে দেখো, তাহলে এক্স বাই 20, তাই তো, এটা কত হচ্ছে, এটা এক্স বাই 20 আসছে। আর এই ক্ষেত্রে সুদ কত আসছে, সুদ আই ইকুয়ালস টু 1 লাখ, তাই তো, 1 লাখ মাইনাস এক্স ইন্টু 1 ইন্টু 6 বাই 100, তাহলে ইকুয়ালস টু কত হবে, 6 ইন্টু 1 লাখ এক্স বাই 100, তো টাকা। সে ব্যাংক থেকে পাচ্ছে এই সুদটা আর পোস্ট অফিস থেকে পাচ্ছে এই সুদটা। তাহলে শর্তানুসারে কি দুটো সুদেরই তো যোগফল ছিল 5,400 টাকা, তাই তো। তাহলে এই দুটো সুদকে যোগ করে দাও, যোগ করে দিলেই কত হচ্ছে, 5,400 টাকা দুটো সুদের যোগফল, তাই তো। তিনি তো দুটো মিলেই তো 5,400 টাকা পাচ্ছিল, তো সেটাই করলাম। এবার এটাকে করলে কি হবে দেখো, এখানটাতে কত হচ্ছে, তুমি যদি লসাগু করো অর 100 আর 20, তো লসাগু 100ই হবে। তো 100 মানে এখানে 5x প্লাস 6
এর সাথে গুণ হবে, কারণ 100 ভাগ করলে তো 1 হয়ে যায়, তাহলে কিছুই থাকে না। তাহলে 6x = এত বেরোলো। সরি, আমি আগেই শূন্য দিয়ে দিয়েছি, এটা হবে না। তাহলে অর কত হচ্ছে, 6টা এক্স থেকে 5টা এক্স, তাহলে -x = এখানে এটা গুণ করে দাও, দুটো শূন্য এসে চলে যাবে, দুটো শূন্য এক্সট্রা হবে, 100টা ক্রস গুণ হলে। আর এখানে 60,000, সরি 6 লাখ হলো। তাহলে অর কি হবে দেখো, -x = কত হবে, -x = হবে 60,000, ঠিক আছে, -60,000। তাহলে অর x = কত হচ্ছে, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে 60,000 হবে। তাহলে ব্যাংকে তিনি রেখেছেন 60,000 টাকা। অতএব ব্যাংকে রেখেছেন 60,000 টাকা, তাই তো। আর পোস্ট অফিসে রেখেছেন কত টাকা, তাহলে পোস্ট অফিসে রেখেছেন তাহলে ইকুয়ালস টু 1 লাখ -60,000 টাকা ইকুয়ালস টু কত হয়, 40,000 টাকা। তাহলে তিনি পোস্ট অফিসে রেখেছেন 40,000 টাকা। তাহলে তিনি পোস্ট অফিসে রেখেছেন 40,000 টাকা, আর ব্যাংকে রেখেছেন তিনি 60,000 টাকা। ক্লিয়ার হয়ে গেল। এর পরের ক্ষেত্রে এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ, আর না পারলে কমেন্টস বক্স আছে, কমেন্টস করো, ঠিক আছে। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টস বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। চলে পরের অঙ্কটা দেখি। এবার 18 নম্বর অঙ্কটা, 17 নম্বরেরটি কি বলেছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের এত টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকে সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। তো সেম অঙ্ক, তো তোমরা এক জায়গায় প্রথম ব্যাংক, আগেরটা ছিল ব্যাংক আর পোস্ট অফিস, এবার একটা প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক করে করতে পারো, ঠিক আছে, বা একটি ব্যাংক অপর ব্যাংক করতে পারো। 17 নম্বর, তো মনে করি কি করব, যে আমরা কি করব, মনে করি তিনি একটি ব্যাংকে x টাকা রেখেছিলেন। কত রেখেছিলেন না, x টাকা রেখেছিলেন, ঠিক আছে। তিনি x টাকা রেখেছিলেন এবং অপর ব্যাংকে, তাহলে 10,000 - x হবে। তিনি ব্যাংকে যদি x টাকা রেখে থাকেন, তার তো টোটাল 10,000 টাকা আছে, সেটা তো আর এক্সট্রা হবে না। তাহলে তিনি 10,000 টাকা থেকে তিনি x টাকা মাইনাস করে যা বাকিটা থাকবে সেটা ওখানে রাখলো। তাহলে একদিকে কি করবে, একদিকে লেখো হচ্ছে কি বলবো, একদিকে ধরো হচ্ছে একটি ব্যাংকে, বা লিখতে পারো প্রথম ব্যাংকের ক্ষেত্রে। তো প্রথম ব্যাংকের ক্ষেত্রে একটা জায়গায় লিখলে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে পি কত পাচ্ছ, মানে আসল কত পাচ্ছ না x টাকা, সময় কত পাচ্ছ, সময় t কত পাচ্ছ না 2 বছর, আর কত পাচ্ছ মানে সুদের হার কত পাচ্ছ না, সুদের হার পাচ্ছ হচ্ছে 6%, তাই তো। তাহলে অতএব
সুদ আই ইকুয়ালস টু কত পাবে না পি আর টি বাই 100, তাই তো? তাহলে কত হয় 12x বাই 100, এটা হচ্ছে টাকা, এই টাকাটা পাচ্ছ। অপর ব্যাংকে কি পাচ্ছ না অপর ব্যাংকে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল মানে পি ইকুয়ালস টু কত না 10,000 মাইনাস এক্স টাকা, ওকে, সময় টি ইকুয়ালস টু কত 2 বছর, তাই তো 2 বছর। আর সুদের হার আর ইকুয়ালস টু কত পাচ্ছ না 7%, ক্লিয়ার? এটুক জায়গা বুঝতে পারলে 7% পাচ্ছ। তাহলে অতএব সুদ আই ইকুয়ালস টু কত হচ্ছে না 10,000, মানে এটা আসল পি আর টি বাই 100, তাহলে কত হচ্ছে কত পাচ্ছ না 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100। এই দুটোর যোগই তো হচ্ছে সুদটা 1280 টাকা। তাহলে প্রশ্ন অনুযায়ী কত পেয়েছ 12x বাই 100 একটা ব্যাংকের সুদ, আর একটা ব্যাংকের সুদ 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100 ইকুয়াল টু কত 1280, তাই তো? এটাকে যদি সমাধান করো, দেখো সমাধান করলে কি হবে, তাহলে এদের লসাগু কত হবে 100, আর এখানে কত হবে 12x, তাই তো, প্লাস 14 দিয়ে এটা গুণ করলে 14 বসবে, তারপর 4টে শূন্য বসে যাবে, মাইনাস 14x ইকুয়ালস টু 1280। তো কি লিখতে পারি মাইনাস 2x ইকুয়ালস টু 1280 সাথে 100 গুণ হলে দুটো শূন্য এক্সট্রা হবে, মাইনাস 14,000। তাহলে কত হলো, এবার দেখো 12,800 1,40,000 আর হচ্ছে 1,28,000, যদি বিয়োগ করো তাহলে কত হবে, তাহলে মাইনাস 2x ইকুয়ালস টু কত হচ্ছে ইকুয়ালস টু আসছে 12,000, তাহলে মাইনাস 12,000, তাহলে x ইকুয়ালস টু কত 6,000, x ইকুয়ালস টু 6,000 আসছে, ঠিক আছে? কেন মাইনাস মাইনাসে কেটে গেল, দুপাশে সমান জিনিস কেটে যায়, আর 2 দিয়ে 12,000কে কাটলে 6,000 এলো, তাহলে x ইকুয়ালস টু 6,000। তাহলে তিনি একটি ব্যাংকে, তাহলে অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6,000 টাকা ইকুয়ালস টু কত টাকা না 4,000 টাকা, ঠিক আছে? 4,000 টাকা রেখেছিলাম, হয়ে গেল 17 নম্বর অঙ্ক। এবার চলো আমরা যাই 18 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 18 নম্বর অঙ্কটায় কি বলেছে, কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে মানে 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপক বাবু বছরের প্রথমে এত টাকা জমা দেওয়ার 3 মাস পরে
3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপকবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। চলো অঙ্কটা করে ফেলি। তাহলে 18 নাম্বার, আমাদের এবারকার অঙ্ক হচ্ছে 18 নাম্বার। তাহলে এখানে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হচ্ছে? সরল সুদের হার 5%, ঠিক আছে। আর প্রথম ক্ষেত্রে আসলটা কত ছিল? প্রথম ক্ষেত্রে আসল ধরলাম P1 ইকুয়ালস টু 15,000 টাকা। প্রথম ক্ষেত্রে আসলটা 15,000 টাকা। সময় T1 ইকুয়ালস টু কত? 3 মাস। বছরে কনভার্ট করে নিই, তাহলে বছরে করলে 3/12 ইকুয়ালস টু 1/4 বছর। এটা হচ্ছে সময়টা বেরোলো, ঠিক আছে। এরপরে সুদ কত? অতএব সুদ হচ্ছে I1 ইকুয়ালস টু কত? I1 ইকুয়ালস টু, তাহলে P1 ইন্টু R1 ইন্টু T1 বাই 100 হওয়ার কথা। তাহলে P1 হচ্ছে এখানে 15,000, T1টা 1/4 আছে, ইন্টু 100 করে দিলাম, নিচে 100 ছিল, আর 8টা কত? 5। তাহলে এটাকে তোমরা এবার কাটাকাটি করো। তাহলে কাটাকাটি করলে দেখো 0 0 এই 0 কেটে গেল। তাহলে কত হয়? 750 হচ্ছে। হ্যাঁ, 750। এবার যদি তো 750, তো এখানটা দেখতে পাচ্ছ 750 হচ্ছে। তো 2 দিয়ে যদি কাটো এটা 2 হবে, 2 দিয়ে যদি একে কাটো তাহলে 75 ইন্টু 5 হচ্ছে 375/2, ঠিক আছে। 375/2 মানে 187.50 টাকা, ঠিক আছে, 50 টাকা। এটা হচ্ছে তোমার বেরোলো হচ্ছে প্রথম ক্ষেত্রে সুদ। অতএব প্রথম ক্ষেত্রে সুদ কত বেরোলো? না 187.50 টাকা। এটা কিসের বেরোলো? না এটা প্রথম ক্ষেত্রের সুদ। এবার দ্বিতীয় ক্ষেত্রের আসল, আবার দ্বিতীয় ক্ষেত্রে আসল কত ছিল? P2 ইকুয়ালস টু কত হবে? 3,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে 15,000 থেকে 3,000 গেলে 12,000 টাকা। 12,000 টাকা, P2 12,000 টাকা। আর সময় তো একই ছিল, 3 মাস। তাহলে T2 ইকুয়ালস টু 1/4 বছর। সেমভাবে বেরিয়ে গেল। এবার হচ্ছে সুদ, আর শতকরা সরল সুদের হার তো একই রয়েছে, তো এটাতে চেঞ্জ হওয়ার কিছু নেই। তাহলে I ইকুয়ালস টু কত বেরোবে? I ইকুয়ালস টু, তাহলে P/T/100, তাহলে P/T/100। তাহলে যদি কাটাকাটি করো, এই 0 কাটলো, 4 দিয়ে যদি কাটো তাহলে হবে 30, তাহলে হচ্ছে 150 টাকা, ঠিক আছে। তাহলে কত বেরোলো? দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত বেরোলো? 150 টাকা। প্রথম ক্ষেত্রে সুদ 187.50 বেরিয়েছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে 150 টাকা বেরোলো, ঠিক আছে। এবার হচ্ছে আবার তৃতীয় ক্ষেত্রে আসল
কত, আসল ছিল 12,000 টাকা, তারপরে আরও 8,000 টাকা যোগ করলো, তাহলে P3 ইজুকাল টু 20,000 এলো। এবার 20,000 টাকা হলো, 8,000 যোগ করেছে, তাহলে P3 ইজুকাল টু 20,000 টাকা। সময়, সময় ইকুয়ালস টু কত, T3 ইজুকাল টু কত, 1 বছর থেকে 3 মাস 3 মাস করে গেছে, তাহলে আমি যদি 1 বছর ধরি, 1 বছরে 12 মাস হয়, তার থেকে 3 মাস 3 মাস গেছে, তাহলে 3 মাস যোগ 3 মাস, এটা একটুখানি ভালো করে দেখবে, 3 মাস 3 মাস করে গেছে, তাহলে 1 বছর ইকুয়ালস টু কত, 12 মাস, তাহলে 12 মাস ইকুয়ালস টু 6 মাস, 12 মাস মাইনাস 6 মাস, তাহলে ইকুয়ালস টু কত, 6 মাস, তাহলে 6 মাস মানে কত, তাহলে 6/12 ইকুয়ালস টু কত, হাফ বছর, তাহলে সময় হচ্ছে হাফ বছর। তাহলে অতএব তৃতীয় ক্ষেত্রে সুদ, তৃতীয় ক্ষেত্রে সুদটা তাহলে আমাদের কত বেরোচ্ছে, আইটা কত বেরোচ্ছে, ভালো করে দেখো, আইটা বেরোচ্ছে আমাদের কত বেরোবে, আইটা বেরোবে 20,000, 20,000 ইন্টু কত, 5 ইন্টু 1/2 ইন্টু 100, তাহলে দেখো 100-এর দুটো আর 20,000-এর দুটো শূন্য কাটলো, এবার 2 দিয়ে যদি এটাকে কাটো, তাহলে 100 ইন্টু 5 মানে 500, তাহলে 500 টাকা। তাহলে তৃতীয় ক্ষেত্রে সুদ কত বেরোলো, তাহলে অতএব তৃতীয় ক্ষেত্রে সুদ কত, 500 টাকা। তৃতীয় ক্ষেত্রে সুদ তাহলে 500 টাকা। প্রথম ক্ষেত্র বের করলে এটা হলো প্রথম ক্ষেত্র, এটা তৃতীয় ক্ষেত্র, আর এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র, তিনটে জায়গা থেকে সুদ পেলে। ঠিক আছে, এবার তোমাদের এবার বলেছে যে তিনি বছর শেষে দীপুবাবু মোট কত টাকা তিনি পাবেন। ঠিক আছে, তাহলে তিনি বছরের শেষে লেখো, অতএব বছরের শেষে তিনি সুদ পাবেন। তিনি কত টাকা সুদ পাবেন, না সুদ পাবেন 187.50 প্লাস 150 প্লাস 500, এই টাকাটা তিনি সুদে পাবেন, 3 বারের সুদ। তাহলে কত টাকা পাচ্ছেন, না 837.50 টাকা। ঠিক আছে, এবার বছর শেষে তিনি সুদ আসলে কত পাবেন, এটা তো তিনি সুদ পেলেন, এবার তিনি অতএব তিনি বছর শেষে সুদ আসলে পাবেন কত টাকা, না 20,000, তাই তো, 20,000 যোগ তিনি, তার তো লাস্টে 20,000 টাকা ছিল, তার লাস্ট অ্যামাউন্টে সে 20,000 টাকা রেখেছিল বছরের শেষের দিকে, তার সাথে কত হবে, না 837.50, ঠিক আছে টাকা। তাহলে তিনি পাবেন কত টাকা, তিনি পাবেন 20,837.50 টাকা। বুঝতে পারলে 18 নম্বর অঙ্কটা? ঠিক আছে, তো এইটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা 19 নম্বর অঙ্কটা দেখি কি দিয়েছে। 19 নম্বর অঙ্কটা বলেছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে এত টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে এত টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। ঠিক আছে, চলো 19 নম্বর অঙ্কটা করে ফেলি। 19, রহমত চাচা ব্যাংক থেকে কত সময়ের জন্য ধার নিয়েছিলেন, সুদ সময়। মনে করি ব্যাংকের
টাকা তিনি সুদ সহ টি বছরে শোধ করবেন। মনে করি তিনি টি বছরে শোধ করবেন, ঠিক আছে। তাহলে টি বছরের বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকার সুদ কত হবে সেটাকে আগে বের করতে হবে। তাহলে লেখো অতএব টি বছরের জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকার সুদ আই ইকুয়ালস টু সুদ কত 24,000 ইন্টু টাইমটা কত টি আর আটটা কত 12/100। এবার দুটো শূন্য এর দুটো শূন্য কাটা গেল, তাহলে কত হয় 12কে 24 দ্বিগুণ করলে 288 আর একটা শূন্য পাশে আছে, তাহলে হলো তাহলে কত হলো এত টাকা। তাহলে এটা তিনি পেলেন হচ্ছে তার হচ্ছে মানে সুদ 24,000 টাকা সুদ তিনি এত পেলেন, ঠিক আছে। তাহলে সুদ প্লাস আসল, সরি আর একটা শূন্য ছিল, তাহলে সুদ আসল তিনি কত হবে? সুদ আসল হচ্ছে তার টোটাল টাকা প্লাস হচ্ছে তার সুদের টাকা, এটা হচ্ছে তার সুদ আসল। এখন তিনি কি করছেন না, তিনি বাড়ি ভাড়া বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছরে বলেছিল 1 বছর পর, মানে T-1 বছরে সুদ সহ ব্যাংকে টাকার শোধ করবেন, ঠিক আছে। অতএব মোট ভাড়া, তার মোট ভাড়া কত, তিনি ভাড়া নিচ্ছেন কত টাকা, ভাড়া নিচ্ছেন হচ্ছে তিনি 5,200 টাকা। তাহলে তিনি শোধ করবেন কিসে না, শোধ করবেন T-1 ইন্টু 12 ইন্টু 5,200। ব্যাংকের টাকা শোধ করছে এই টোটাল টাকাটা দিয়ে, মানে 1 বছরের টাকাটা দিয়ে, ঠিক আছে। তাহলে এবার কত, এবার আমরা শর্তানুযায়ী লিখতে পারি কি, যে শর্তানুযায়ী আমরা লিখতে পারি যে T-1 ইন্টু 12 ইন্টু 5,200 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু তার সুদ প্লাস আসলটা, এই টাকাটা তো তাকে শোধ করতে হবে, এই টাকাটা দিয়েই তো তিনি এই টাকাটা শোধ করবেন, তাহলে সেটা লিখলাম। হলো। এবার কি হবে, এবার হচ্ছে অর বলে সমাধান কর। 12 দিয়ে 5,200কে গুণ করলে কত হয়, 6,624, ঠিক আছে।
62,400 ইন্টু টি মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত হয় 2,40,000 প্লাস 28,800, এটা হচ্ছে তার, এটা বেরোলো। এরপরে কি করবে, টি যেগুলো রয়েছে অর গুণ করলাম টি দিয়ে, মাইনাস দিয়ে, -1 দিয়ে গুণ করলে এত ইকুয়ালস টু 2,40,000 প্লাস 28,800 টি অর। এবার টি গুলোকে একদিকে নিয়ে আসো, নিয়ে এলাম টি গুলোকে একদিকে, আর এই দিকে সংখ্যাগুলোকে নিয়ে যাই। তাহলে অর এই টির থেকে এটাকে বাদ দিলে মানে 62,400 থেকে 28,800 বিয়োগ দিলে কত থাকে, 33,600 টি ইকুয়ালস টু 2,40,000 থেকে একে 62,400 বাদ দিলে কত থাকে, তাকে হচ্ছে 3 লক্ষ, সরি এটা যোগ হচ্ছে কারণ এটা মাইনাস ছিল, এটা প্লাস হচ্ছে, যোগ করলে আসবে হচ্ছে 3,24,000, 3 লক্ষ এত টাকা এলো। এবার অর টি ইকুয়ালস টু কত হবে, এটা বাই এটা, ঠিক আছে। তাহলে এই 0 এই 0 এই 0 এই 0, এটা দিয়ে এটাকে কাটলে আসবে 9, তাহলে টি ইকুয়ালস টু, অতএব টি ইকুয়ালস টু 9। তাহলে টি ইকুয়ালস টু 9, তাহলে তিনি কত বছর পর বাড়ি ভাড়া দেবেন না, তিনি 9 বছর পর ব্যাংকের টাকা শোধ করবেন, মানে বাড়ি ভাড়ার আয় থেকে তিনি 9 বছরে ব্যাংকের টাকা শোধ করবেন। ঠিক আছে, এত অবধি আজকে থাকলো। পরের দিনকা পরের অঙ্কগুলো করব, পরের নতুন কোনো ভিডিওতে আনবো। এবং তোমরা এরকম করে বোর্ডস এডুকেশনের পাশে থাকো। বোর্ডস এডুকেশনে একটার পর একটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আসবে এবং নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বোর্ডস এডুকেশন, দেখতেই পারছো। এবং চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটা তোমার কোনো হেল্পে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর তোমার মূল্যবান মতামত আমাকে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।